জলসাঘর ছবিতে প্রথম দৃশ্যে জমিদার বিশ্বম্ভর রায় সানাইয়ের শব্দ শুনতে পেয়েছিলেন, আর আজ ব্রিগেডের সভামঞ্চ থেকে জমিদার বিজেপি বলে আক্রমণ করে গর্জন শোনালো তৃণমূল। হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। এখন দেখার বিষয়, যতটা গর্জন হলো ততটা ভোট বাক্সে বসাতে পারবে তো তৃণমূল, নাকি দুর্নীতির অস্ত্রে শান দিয়ে ভোটের হাওয়া নিজেদের পালে টানবে বিজেপি। তবে নজিরবিহীনভাবে ব্রিগেডের সভা থেকে ঘোষিত তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক রয়েছে। তাতে প্রাক্তন ক্রিকেটার যেমন রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন বিজেপি ত্যাগী বিধায়কও। আর অন্যদিকে ব্রিগেডের সভার দিনই সন্দেশখালীতে সভা করল বিজেপি, আর রাজ্যের ৭টি জায়গায় প্রতিবাদ আছড়ে পড়ল সিপিএমের। সব নিয়ে ময়দানের ডার্বির দিনই রাজনীতির ডার্বি দেখল বাংলা। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, প্রার্থী তালিকায় চমক তৃণমূলের। বহরমপুরে প্রার্থী ইউসুফ পাঠান, তালিকায় রচনা, কীর্তি, প্রসূ। নিঃসন্দেহে এই যে প্রার্থী তালিকায় চমক আনা হয়েছে, এই চমক 42টা আসনে তৃণমূলের অনুকূলে হাওয়া টানতে কতটা কার্যকরী হবে বোঝা যাবে ফলে। 70 সৌগত থেকে তরুণ দেবাংশু, প্রার্থী তালিকায় ভারসাম্যের চেষ্টা তৃণমূলের। একেবারে জল্পনা স্তরে ছিল, দীর্ঘদিন রাজনীতিতে নবীন বনাম প্রবীণ চর্চাও ছিল। এবার সেখানে কি ভারসাম্য রক্ষার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন উঠছে। সন্দেশখালী কাণ্ডের জের, বসিরহাটের টিকিট পেলেন না নুসরাত জাহান। বাদ অপরূপা, মিমি, সুনীল চৌধুরী, মোহন জাটুয়া। বিরোধীরা বারে বারে প্রশ্ন তুলছিল, কেন সন্দেশখালীর মতন ঘটনা ঘটার পরেও একবারের জন্যও বসিরহাটে তৃণমূল সাংসদ গেলেন না। আর এবার সাংসদকে অর্থাৎ নুসরাত জাহানের টিকিট কাটল তৃণমূল কংগ্রেস। এরা সবাই কর্মচারী, নিজের নামেই ভোট চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকায় কটাক্ষ শুভেন্দু অধিকারীর। এই প্রার্থী তালিকাকে একেবারে কটাক্ষ করছেন বিরোধী দলনেতা। 3 বছরে আবাস যোজনায় 1 টাকাও দেননি, শ্বেতপত্র প্রকাশ করুন। মোদীকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। স্পষ্ট বলছেন যে মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী। ডিবেটের জন্য আহ্বানও জানাচ্ছেন। কথা রেখেছেন মমতায়, মোদীর গ্যারান্টি 0 ওয়ারেন্টি। প্রধানমন্ত্রীকে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাই করেছেন। চেয়ারে বসে কেউটে, বাইরে বেরিয়ে গোখরো। নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি এর আগে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আজকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের নামে কলঙ্ক, সব দখল করতে চাইছে। নির্বাচন কমিশনার ইস্তফা ইস্যুতে বিজেপিকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বলছেন এবার নির্বাচন কমিশন, সেখানেও কি দখল করতে চাইছে বিজেপি? এই প্রশ্ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার চাঁচা ছোলা ভাষায় আক্রমণের মধ্য দিয়ে তুলে দিয়েছেন। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে 42টি আসনে একেবারে নজিরবিহীনভাবে অভিনব কায়দায় প্রার্থী তালিকা ব্রিগেডের মঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই 42টি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক রয়েছে। পরপর দেখছেন আপনারা। বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, বহরমপুর অধীর চৌধুরীর গড়, সেখানে ইউসুফ পাঠানকে দাঁড় করাচ্ছে তৃণমূল। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলিতে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে, অর্থাৎ তৃণমূলের রচনার সঙ্গে বিজেপির লকেটের লড়াই দেখবে হুগলি। বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, প্রাক্তন ক্রিকেটার, 83 বিশ্বকাপ ক্রিকেট জয়ী দলের অন্যতম সদস্য কীর্তি আজাদকে প্রার্থী করেছে তৃণমূল। মেদিনীপুরে তৃণমূল প্রার্থী জুন মালিয়া, বর্তমানে বিধায়ক রয়েছেন, এবার তাকে সংসদে পাঠাতে চাইছে তৃণমূল, তাই মেদিনীপুরে জুন মালিয়াকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন আইপিএস, তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস মালদা উত্তর থেকে। এর আগে ডেবরা থেকে প্রার্থী করা হয়েছিল বিধানসভায় হুমায়ুন কবিরকে। এবার আর এক আইপিএস কর্তা, প্রাক্তন আইপিএস কর্তা, তাকে সংসদে পাঠাতে চাইছে তৃণমূল কংগ্রেস। দেবাংশু ভট্টাচার্য, তরুণ তুর্কি তৃণমূলের, তাকে এবার প্রার্থী করা হয়েছে তমলুক থেকে। যে তমলুকে শোনা যাচ্ছে নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে প্রার্থী করতে চলেছে বিজেপি। ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম দেবাংশু ভট্টাচার্য লড়াই হতে চলেছে। নজর রয়েছে যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আপনারা জানেন যে মিমি চক্রবর্তী তিনি আগেই ইস্তফা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংসদ পদ থেকে। এবার সেই যাদবপুরে সায়নী ঘোষকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। নিঃসন্দেহে আজকের প্রার্থী তালিকার মধ্যে চমকের ছড়াছড়ি, যার অন্যতম বড় চমক হুগলি লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায় নিজে কি বলছেন দেখবো। যে দলে দিদি নাম্বার 1, সেই দলে দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়। দিদি নাম্বার 1 মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলে দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়। এবং যোগ দিয়েই মাথা সরান, এটা কি ওই সেদিন অনুষ্ঠানে তার মানে 20 দলে তৈরি হয়ে গেছিল। কিছু জিনিস একটু গোপন থাকা ভালো। এসেছি এটাই নতুন থাকুক না।
দিদির সাথে কথাবার্তা চলছিল, দিদি চেষ্টা করছিলেন, বলছিলেন, আমি একটুখানি দ্বিধাগ্রস্ত ছিলাম যে কাজ করে ঠিকঠাক সময় দিতে হয়, এটা তেমন একটা কাজ সব জায়গায় তো সময় দিন। আমি যখন যেটা করেছি আমি সেটার মধ্যে 100% দেওয়ার চেষ্টা করেছি। আমার সবসময় এটাই মনে থাকে যে আমি যেটাতে মন দেবো, যেটা করবো, সেটা আমি I'll give my 100%। তো সেটার জন্য আমি একটু ভাবছিলাম, কিন্তু দিদি যখন বলছে তোমাকে আমার পাশে থাকতে হবে, তারপরে এরপর আমার কথা নেই। তৃণমূলে যোগ কবে দিলেন, মানে তার আগে প্রার্থী হলেন? তৃণমূলে যোগ কবে দিলাম? আজকে যোগ দিলাম, আজকেই প্রার্থী হলাম। না, মজা করছি, বাট মানে দেখো, তৃণমূলের সমর্থক অনেকদিন ধরে ছিলাম। এরকম না যে আমি অন্য কোনো পার্টির সমর্থক ছিলাম বা হঠাৎ করে তৃণমূল আমার জীবনে এলো। হয়তো আমি রাজনীতি করিনি, কিন্তু আমি দিদির সমর্থক অনেক বরাবর ছিলাম, কারণ আমি নারীবাদীতে বিশ্বাসী, আমি নারী শক্তিতে বিশ্বাসী। আর যার মুখ্যমন্ত্রী একজন নারী, তার পাশে যদি রচনা ব্যানার্জি না থাকে, তাহলে কে থাকবে? নিঃসন্দেহে অন্যতম গুরুত্বপূর্ণ এই সমস্ত চমক, যে চমকের ওপর ভর করে আসলে সাংসদ সংখ্যা বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। আমি ঋজু দত্তকে দিয়ে আলোচনা শুরু করতে চাইবো। এমন একটা প্রেক্ষাপটে ঋজু, এই 2024-এর লোকসভা ভোট হতে চলেছে, যেখানে বিরোধীরা একগুচ্ছ দুর্নীতিকে ইস্যু করে তৃণমূলকে নিশানা করছে, যার মধ্যে শিক্ষায় দুর্নীতি আছে, আবাসে দুর্নীতির অভিযোগ রয়েছে, 100 দিনের কাজ রয়েছে, পুরসভায় নিয়োগ দুর্নীতি রয়েছে, এবং গুচ্ছ রেশন দুর্নীতি তো রয়েছে। এর সঙ্গে সন্দেশখালী ইস্যু। আমি বলছি, এইরকম একের পর এক দুর্নীতির ইস্যু, সন্দেশখালীর ইস্যু, তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগকে সামনে আনছে বিরোধীরা। কোথাও কি এই সমস্ত অস্বস্তিকর প্রশ্ন চমকের প্রার্থী দিয়ে মোকাবিলা করা সম্ভব হবে? দেখুন, আজকে আপনারা ব্রিগেড দেখিয়েছেন, আমি এবিপি আনন্দকে ধন্যবাদ জানাই তার জন্য। আমি ব্রিগেডে উপস্থিত ছিলাম আজকে। ওখান থেকে আমার একটাই উপলব্ধি হয়েছে যে বাংলার জনগর্জন বিজেপির বিসর্জন, বাংলার জনগর্জন বিজেপির বিসর্জন। এরা যাই বলুক না কেন, কিচ্ছু যায় আসবে না। আর এরা যখন দুর্নীতির কথা বলছে, শুভেন্দু অধিকারী প্রার্থী তালিকা নিয়ে কিছু বলছেন সরাসরি। পবন সিং ভোজপুরি সিঙ্গার, তার গান, তার সিরিয়াল বা এসব নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তার শিল্পী সত্তা আছে, আমরা সব জিনিসের সঙ্গে একমত নই। কিন্তু পবন সিং এর নাম আসার পরে বিহারি বহিরাগত বলে ঝড় তুলেছিলেন যারা, তাতে পবন সিং নিজের নাম উইথড্র করে নিয়েছে, আপনারা দেখেছেন। তা আজকে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠান, এরা কোন কালে বাঙালি হলো, এইটা তোলামূলকে আমি জানতে চাইছি। অর্জুন সিংকে ওরা কোনোদিনই বিশ্বাস করে না, আমরা জানি। কারণ অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন, এবং অর্জুন সিং মহোদয়কে আমি একাধিকবার বলেছি, আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গে যোগাযোগ ছিল। আমি বলেছি যে আপনি ভুল জায়গায় গেছেন, খুব বেশি হলে জেল খাটাতেন। যখন 15 সালে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, শ্রদ্ধাস্পদ, এই পরিবারের সবচেয়ে বড়, আমাদের প্রত্যেকের প্রণম্য, তিনি যখন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে সুব্রতকে প্রার্থী করেছিলেন বিজেপির, তারপরে শান্তনু ঠাকুরকে তো জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি, কিন্তু এই পরিবার তো আত্মসমর্পণ করেনি। বেশি কঠিন তো হতে পারে না। প্রচার তো শুরু হয়ে গেছে, যেরকম দেখলেন আপনারা, দেয়াল লিখন দিয়ে শুরু হয়েছে। মানুষের মধ্যে যেতে হবে। গোটা পশ্চিমবঙ্গ ঘুরেছি, মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন বিগত 3 বছর ধরে, এবং তারপরে অবশেষে বলেছেন যে ঘরের মেয়ে ঘরে ফেরো। কাজে ঘরের মেয়ে ঘরে এসেছে, এবং নিজেদের মানুষের কাছে যেতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদের সুবিধে অসুবিধে এবং কিভাবে আমাদেরকে বঞ্চিত রাখছেন মোদী সরকার, তার হিসেব নিকাশও তো তুলে ধরতে হবে তাদের কাছে। কিন্তু মূল যে প্রশ্ন ছিল, এক হচ্ছে চমকের প্রার্থী, আর এক হচ্ছে যে বহিরাগত। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের সভামঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বহিরাগত না ভূমিপুত্র, কাকে আপনারা চান? সেই বহিরাগত ইস্যুতেই তৃণমূলকে বিদ্বেষ শুরু করেছে। শুভেন্দু অধিকারী বক্তব্য তুমি শুনলে? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তাকে আমি খুব নোংরা কথা বলবো না। আমি শুভেন্দু অধিকারীকে বলবো, আগে কাঁথি সামলা, তমলুক সামলা, পরে ভাববি বাংলা। ও কাঁথিও হারছে, তমলুকও হারছে। আমি ওর দোষ দিন, ওর মাথা পুরো নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে, আবারও যেটা দিয়ে শুরু করলাম,
বাংলার জনগর্জন বিজেপির বিসর্জন। এরা দুর্নীতি নিয়ে কথা বলছে, প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে কথা বলছেন, প্রধানমন্ত্রীর মঞ্চে বসে আছেন ইডি সিবিআই চার্জশিট নারদা সারদা স্ক্যামের প্রধান অভিযুক্ত শুভেন্দু অধিকারী। উনি পরিবারবাদ নিয়ে কথা বলছেন নরেন্দ্র মোদী, ওনার স্টেজে বসে আছেন ও শুভেন্দু অধিকারী যার ভাইকে প্রার্থী করেছেন কাঁথি লোকসভা থেকে। তো কি বলছেন প্রধানমন্ত্রী? দিনের পর দিন বাংলায় এসে আবাস যোজনা নিয়ে মিথ্যে কথা বলছেন। প্রধানমন্ত্রী দিনের পর দিন এসে মানুষের টাকা মেরে দিয়ে হাতির পিঠে ঘুরে বেড়াচ্ছেন আর বলছে আমরা দুর্নীতির বিরুদ্ধে। তো মানুষ সব দেখছে, মানুষ আজকে জনগর্জন তুলেছেন। আর আপনি বিশ্বাস করুন, আজকের লিস্ট প্রকাশ হওয়ার পর আপনি দেখবেন বাংলার মানুষ কিভাবে বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় দেয় বাংলার থেকে। নিশ্চিন্তে ঘুমোতে পারবে তো দেবজিৎ এরপরে? খুবই দুঃখের সঙ্গে বলছি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা এক্সপেক্ট করেছিলাম অন্তত সন্দেশখালিতে যারা রাত্রেবেলায় আমাদের বাড়ির মা বোনেরা যারা পিঠে বানাতে যেত নাকি রাত্রির 8টার পরে, ওই ওদের সব তৃণমূলের নেতাদের কথায় বাধ্য হতো যেতে, আর লক্ষ্মীর ভাণ্ডার কীভাবে ভরতে হয় সেটাও জানতে নাকি যেত। এখানে যারা কথা বলছেন তৃণমূলের হয়ে, ভবিষ্যতেও যারা বলবেন, আজকে এই শো যেসব তৃণমূলের লোকেরা দেখছেন তারা দয়া করে নিজেদের বাড়ির মা বোনেদের ভাবুন। ঠিক রাত্রির 8টার সময় ঠক 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 করছে দরজাতে শাহজাহানের লোকেরা এসে আপনাদের ডাকছে যে আপনার বাড়ির যে সমর্থ মহিলা আছেন একটু অল্প বয়সী, তাকে এক্ষুনি পাঠান, রাত্রির 8টা থেকে 2-3 দিন ধরে শুধু পিঠে বানাতে হবে সন্দেশখালিতে। আমরা তো এগুলো জানতেই পারতাম না। আজকে এত কথা বলছেন, যদি চাল চোর শাহজাহানের বাড়িতে যদি ইডি রেড না করতো তাহলে তো টিভি চ্যানেলের সামনে এসে মেয়েরা এইসব কথা বলতো না, তারা বলতেন না এবং আমরাও জানতে পারতাম না। আর এইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেসব কথাবার্তা বললেন, দুটো বিষয়। এক হচ্ছে আজকে রিজুরা এটা বলতেই পারে সেই সন্দেশখালীর ইস্যুর জন্যই তো নুসরাত জাহানকে আর টিকিট দেওয়া হয়নি। এক। দুই হচ্ছে সেই শেখ শাহজাহানকে এই রাজ্য পুলিশই গ্রেফতার করেছে। তিন হচ্ছে যে দুর্নীতির কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে 4টে সভা 9 দিনে নরেন্দ্র মোদী করে গেলেন, তিনি দাবি করছেন যে 3 বছরে 42,000 কোটি টাকা আবাস যোজনার জন্য দিয়েছেন। প্রমাণ যদি করতে পারেন, শ্বেতপত্র প্রকাশ করে তিনি যদি এটা প্রমাণ করতে পারেন যে 3 বছরে 1টা টাকাও আবাস যোজনার জন্য দিয়েছেন, তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম মাঝে মাঝে অনেক কথা বলেন, ওনার কথায় কে পাত্তা দেয়? তার কারণ হচ্ছে উনি বলেছিলেন না যে আমি ফাঁসির মঞ্চ বেঁধে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো যদি প্রমাণিত হয় যে তৃণমূলের একটা লোকও চুরি করেছে। তারপরেই তো অপা সপা বপা সবকিছু আমরা দেখতে পেয়েছি। সুতরাং অত কথা না বলে না লাস্ট কথা যে ইউসি দেবেন না, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবেন না, আর আপনাদের টাকা দিয়ে যেতে হবে। ওনাদের কথা তো আগে টাকাটা নবান্নে পাঠাও, তারপরে ওখান থেকে আসো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বিকৃত করবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার দিল্লি থেকে কলকাতা ইডি ডাকার পর উনি নিজের কথা বলেছেন যে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ প্রমাণিত হয়, তার মানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগগুলো ঠিক আছে, বাকি নেতাদের বিরুদ্ধে অভিযোগ ঠিক আছে। এটা করো না, আমি তোমার মধ্যে বলি ইডিও প্রমাণ করতে পারিনি, বিজেপির 14 পুরুষের ক্ষমতা নিয়ে কিছু প্রমাণ করা। নাম্বার 1, তোমরা আগে একটা কথা বলো যে তোমরা বাংলার টাকা মেরে দিয়ে হাতিতে ঘুরছো কেন? আবাসের টাকা দাও, মানুষের গরিব মানুষের টাকা দাও। আর যে মহিলাদের কথা বললেন, গরিব মানুষের টাকা আটকিয়েছে, সকল মহিলাকে জিজ্ঞেস করতে চাই, ফলে বুঝতে পারছেন যে বিজেপি যখন সন্দেশখালী দুর্নীতিকে হাতিয়ার করছে, তখন এই কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুকে হাতিয়ার করে। এবং অবশ্যই চমক তো রয়েছে, এই 2024-এর লোকসভা ভোটে একেবারে ময়দানে অবতীর্ণ হতে চলেছে তৃণমূল, অন্যদিকে বিজেপি। দেখুন, কেউ তারকা প্রার্থী বলতে পারেন, কেউ চমক বলতে পারেন, নিঃসন্দেহে আজকে তৃণমূলের প্রার্থী তালিকা নজর কেড়েছে। দিলীপ ঘোষ তা নিয়ে কি বলছেন একবার দেখুন। এর আগে একজন তারকা ছিলেন, তাকে আকাশেও দেখা যায় না, তাকে জমিতেও দেখা যায়নি, রাত্রেও দেখা যায়নি, দিনেও দেখা যায়নি। তারপরে একজন আমার মতো সাধারণ লোককে এখানে লোক জিতিয়েছে। এখন মুখ থেকে ভোট দেবে না কায় থেকে ভোট দেবে মেদিনীপুরের লোক, সেটা বোঝা যাবে। দুজন তারকাকে বাদ দেওয়া হলো কেন? তারকা খসে পড়েছে একটা করে, একবার মুখে লোকে জামা খসে দিচ্ছে, শরীরে নতুন লোক আনা হচ্ছে। কারণ টিএমসির কাছে কোনো পলিটিক্যাল ওয়ার্কার নাই। কিছু চ্যাংড়া ছেলে আছে আর কিছু দেবদেবী আছেন যাদের দিয়ে বারবার বলেন, আর কিছু বাইরের থেকে এক্সপোর্ট করা হচ্ছে, তারা নাকি খুব ভালো বাঙালি। তার মধ্যে বড় বাঙালি হচ্ছেন শত্রুঘ্ন সিনহা, বড় বাঙালি হচ্ছেন ইউসুফ পাঠান, আরও একজন বাঙালি হচ্ছেন কীর্তি আজাদ। এরা নাকি ব্র্যান্ডেড বাঙালি, আর আমরা বাঙালি নই।
আমি দেবাশিস দার কাছে আসবো। দেবাশিস দা, যদি এই প্রার্থী তালিকা ঘোষণাকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার প্রথম ল্যাপ বলে ধরেন, তাহলে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস বলতে হবে। তার কারণ বিজেপি এখনো পর্যন্ত এ রাজ্যে 20টা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, একদম তো নিজে থেকে সরে দাঁড়িয়েছেন। 42টাতে কিন্তু আজকে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল। সিপিএম এখনো পর্যন্ত ঘোষণা করেনি। না, এটা আমরা যদি আমাদের রাজ্যের কেন সারা দেশ জুড়ে যদি প্রার্থী তালিকা ঘোষণার রেওয়াজ বা চিরকালের চেহারা দেখি, তাদের স্বাভাবিকভাবেই কোনো একটি রাজনৈতিক দল প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং তৃণমূল কংগ্রেস আজকে ঘোষণা করেছে। মানুষ যখন ভোট দেবে, আগামী নির্বাচন কমিশন, সেখানেও একটা গণ্ডগোল চলছে, সেই নির্বাচন কমিশন ঘোষণা করবার পর তখন কিন্তু মানুষ বিগত 5 বছর 10 বছরের এই রাজ্যের অভিজ্ঞতা এবং 2014 পরবর্তী অবস্থায়, যেহেতু এটা কেন্দ্রের সরকার তৈরির নির্বাচন, 2014 পরবর্তী অবস্থায় ভারতীয় জনতা পার্টি সরকারের দায়িত্বে আসবার পর সুশাসনের প্রশ্নে যে সমস্ত অঙ্গীকার মানুষের কাছে রেখেছিল, একদম দল না, সরকারের জায়গা থেকে যে সমস্ত অঙ্গীকার মানুষের কাছে রেখেছিল, তৃণমূল কংগ্রেস একটা দল না, সরিয়ে দিন, পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে যে চেহারা প্রশাসনের প্রশ্নে যে চেহারা তৈরি করেছে, তার মধ্যে থেকে কিন্তু মানুষ তার ভোটের অবস্থান নির্ধারণ করবে। তালিকা ঘোষণা করা রাজনৈতিক দলের ডেফিনেটলি পলিটিক্যাল এক্সারসাইজ, নির্বাচনে যে পলিটিক্যাল এক্সারসাইজ থাকে তার লজিস্টিক্সের একটা নির্দিষ্ট অংশ, কিন্তু মনে রাখতে হবে যে ভোট রাজনৈতিক দল দেবে না, ভোট তালিকা ঘোষণা করবে রাজনৈতিক দল, কিন্তু ভোট দেবে হচ্ছে মানুষ। এবং মানুষ সবসময়ের জন্য এই প্রতিটি সময় সারা পৃথিবী জুড়ে ইতিহাস রচনা করে, মানুষ তার অভিজ্ঞতা বিচারে 100% একমত, ভোট দেয় মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এজেন্সি দিয়ে ভোট হয় না, ভোট মানুষ দেয়। কিন্তু এটাও মানতে হবে যে মানুষ কাকে ভোট দেবে, প্রার্থী এবং ক্যান্ডিডেট সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুভময় দা, আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, আজকে তৃণমূলের যে প্রার্থী তালিকা একাধিক জায়গা বিশ্লেষণ এবং আলোচনার দাবি রাখে। আমি দুটো বিষয় নিয়ে আপনার কাছে আসতে চাইছি। এই যে 42 জনের প্রার্থী তালিকা তৃণমূলের তরফে ঘোষণা করা হলো, 11 জন সিটিং এমএলএ রয়েছেন যাদের এমপি ক্যান্ডিডেট হিসেবে টিকিট দিচ্ছে তৃণমূল। বিরোধীরা প্রশ্ন করছে, তাহলে কি প্রার্থী তালিকা প্রার্থী কম পড়িয়া ছিল তৃণমূলের, যে বিধানসভা থেকে বিধায়ক বেছে নিতে হলো? আর 2 হচ্ছে ভারসাম্য, যে নবীন বনাম প্রবীণ রীতিমতন একটা সময় তো মনে হচ্ছিল যে তৃণমূলের বোধহয় অস্বস্তির কারণ হচ্ছিল, আজকে কিন্তু 75 ঊর্ধ্ব সৌগত রায় থেকে তরুণ দেবাংশু, ভারসাম্য রাখার চেষ্টা করলো কি তৃণমূল কংগ্রেস? আপনার বিশ্লেষণ শুভময় দা। দেখুন, প্রথম প্রশ্নের উত্তরে যেটা বলতে হয় যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা আছে, তাতে তাদের দল থেকে 11 জন যদি কোনো কারণে যদি তারা জেতেনও আর কি, সেক্ষেত্রে এই 11 জনের আসন কমে গেলেও এবং সেখানে আবার নির্বাচনে লড়ে তারা হেরে গেলেও তাদের বাই ইলেকশনে তাদের কোনো রকম ক্ষতি নেই। ফলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যাগরিষ্ঠতা আছে সেই জায়গাটুকু তারা এই রিস্কটা নিতেই পারেন। এবং দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে একটা রাজনৈতিক দল, তার তো 3টে জিনিস থাকে, মতাদর্শ থাকে, সেই রাজনৈতিক দলের কর্মসূচি থাকে, আর থাকে মানুষ যারা নির্বাচনে দাঁড়ালেন। ফলে সেইখানে কিন্তু তাদের দলের যে 11 জন আবার লোকসভায় দাঁড়ালেন, এখানে খুব সমালোচনার জায়গা নেই, বরং সত্যিই সমালোচনার জায়গা থাকবে বিভিন্ন যারা চিত্রতারকা বা যারা হঠাৎ করে পশ্চিমবঙ্গের বাইরের থেকে এসে প্রার্থী হয়ে গেলেন, মানে বাঙালি কি কম পড়িয়াছে, আমাদের বিজয়ীতে ছিল। আর দ্বিতীয় যে বক্তব্যটা আপনি যে প্রশ্নটা করছেন, সেই জায়গায় যে মূল বিষয়টা আসতে হয় যে তৃণমূল কংগ্রেস যখন এই প্রার্থীর বিষয়গুলিকে ভাবছে বা কিভাবে তারা ঠিক করবে এবং এই জায়গায় তাদের দলের মধ্যে কি ধরনের ভাবনা আছে, এটা তো বাইরের মানুষের পক্ষে জানা সম্ভব না, একটা কোনো প্রক্রিয়ার মাধ্যমে তারা ঠিক করছেন। সেই জায়গায় আমি বরং উল্টো দিকটায় গিয়ে বলবো, যে ধরনের চমকের মাধ্যমে প্রার্থী ঘোষণা হলো, সেই জায়গায় রাজনীতির চেয়ে বেশি হলো কিন্তু র্যাম্পে হাঁটার যে জায়গাটা, এটা ভালো খারাপ কিনা আমি বলতে পারবো না, হয়তো এতে প্রচুর ভোট বাড়তেও পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অন্য রকমের একটা রাজনৈতিক চিত্র দেখলো পশ্চিমবঙ্গ, যেটা তৃণমূলের রাজত্বে আমরা অবশ্যই দেখেছি। দক্ষিণে যেভাবে বড় বড় কাট আউট মানুষের ছবি, সেই জিনিসগুলো এসছে। এবং পপুলিস্ট রাজনীতি, এটা গণতন্ত্রে অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ মানুষ তো খুব স্বাভাবিকভাবে এই ধরনের রাজনীতির পক্ষে। গণতান্ত্রিক একটা নির্বাচনে কতগুলো বিষয় নিয়ে মানুষ ভাবেন, দিনের শেষে ভোটটা তো একজনকেই দিতে হয়। কোনো কারণে বিজেপিকে ভালো লাগলো, সিপিএম কে ভালো লাগলো, তৃণমূলকে ভালো লাগলো, 3টে ভোট তো দেওয়া যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে পৌঁছানোর জন্য চমক কাজ করে। সত্যি এই চমকটা কতটা কাজ করবে এই নির্বাচনে? তবে একটা জিনিস খুব পরিষ্কার, যে মতাদর্শ বা কর্মসূচি নিয়ে আলোচনাগুলো কিন্তু এখন অনেকটাই বাকি রয়ে গেল। রাজনৈতিক দলগুলো সেই আলোচনা করবেন কি? একেবারে, আমি বলছি চমক অনেক সময় কাজ করে এবং এই চমক আখেরে কতটা কাজ করবে সেটা তো ভোটের ফলাফলে বোঝা যাবে।
কিন্তু আমি ব্যারাকপুরের আলোচনায় আসতে চাইবো, যে ব্যারাকপুর কোথাও কি আপাতভাবে তৃণমূলের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এই প্রার্থী তালিকার মধ্যে। এখন এই উচ্ছ্বাসের মধ্যে কোথাও কি একটা অস্বস্তির চোরা স্রোত বইছে? তার কারণ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূল বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে টিকিট দিয়েছে সংসদে পাঠানোর জন্য তৃণমূল, সেটা কি কোথাও অস্বস্তির কারণ হচ্ছে অর্জুন সিংয়ের? আমি শুরুতে আপনাদের দেখাতে চাইবো পার্থ ভৌমিক, তিনি টিকিট পাওয়ার পর ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী হিসাবে কি বলছেন। রাজ্যের সেচ মন্ত্রী, নৈহাটির বিধায়ক, তিনি এবার লোকসভায় প্রার্থী, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। অর্জুন সিং প্রার্থী হবেন এমনটাই অভিপ্রেত ছিল, সে জায়গায় পার্থ ভৌমিক। দল তো আমাকে প্রার্থী করেছে, দল নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা করেই আমাকে প্রার্থী করেছে। অতএব স্বাভাবিকভাবে আমি চাইব যে সবাইকে নিয়েই আমরা একসাথে রাজনীতি করব, কারণ এই লড়াইটা কোনো ব্যক্তিবিশেষের লড়াই নয়। এনআরইজিএসের টাকা পাওয়া যাচ্ছে না, বাড়ির টাকা পাওয়া যাচ্ছে না, রাস্তার টাকা পাওয়া যাচ্ছে না, বাংলা বঞ্চিত হচ্ছে। এই নিপীড়িত বঞ্চিত মানুষের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে আমি অর্জুন সব পাশাপাশি থাকবো। হয়তো আগে ও এমপি ছিল, আমি এমএলএ ছিলাম, এখন আমি মন্ত্রী পদে দাঁড়াচ্ছি, ও নিশ্চয়ই অন্য কোনো সম্মানজনক কিছু একটা দল নিশ্চয়ই ওর জন্য বল। পদের অদল বদল হলো, মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেও বলেছিলেন যে আপনি এমপি হবেন, অর্জুন সিং নিশ্চিতভাবে সম্মানজনক কিছু থাকবে, সম্মানজনক কিছু। এমনিতেই আপনাদের এলাকায় একটা দাবি উঠেছিল যে অর্জুন সিংকে প্রার্থী করা যাবে না, এলাকার একাধিক বিধায়ক, কার্যত সেই তত্ত্বেই কি শিলমোহর পড়লো? আমার মনে হয় না দল এরকম বিরোধিতা দেখে সিদ্ধান্ত নেয় না। আপনাকে ক্যান্ডিডেট করলেন, মন্ত্রী থেকে সরিয়ে এমপি। আমি তো বললাম এটা তো দলের ব্যক্তিগত ব্যাপার, আমি নিজেও জানতাম না আমি ক্যান্ডিডেট হব। অতএব দল আমার নাম অ্যানাউন্স করেছে, আমাকে লড়তে হবে। আমি কোনো তো এর আগে লড়াইয়ে ছিলাম না, কোনো লড়াই আমাকে দেখবেন না। আমি দলের অনুগত সৈনিক, দল আমায় যা বলে আমি তাই করি। লাস্ট প্রশ্ন হচ্ছে, গতবার এটা অর্জুন সিং বিজেপি ক্যান্ডিডেট হিসেবে, বিজেপি প্রার্থী হিসেবে, বিজেপির প্রার্থী হিসেবে জিতেছিলেন, সেক্ষেত্রে বিজেপির জেতা সিট ওটা। অর্জুন সিং পরে হয়তো আপনাদের দলে এসছেন, আপনি জেতার ব্যাপারে কতটা আশাবাদ? কেন? মানুষের চোখ মুখ যা সারা বাংলায়, তাতে আমার ধারণা এবার লোকসভায় মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস একটা বিশাল সাফল্য লাভ করবে। কারণ এই লড়াইটা কোনো রাজনৈতিক লড়াই নয়, এই লড়াইটা নিরন্ন মানুষের অন্যের লড়াই, বঞ্চিত মানুষের মর্যাদার লড়াই, জমিদারদের বিরুদ্ধে তীব্র লড়াই। অতএব এই লড়াইয়ে সবাই এক, মমতা ব্যানার্জির তৃণমূলের পতাকার তলায় সমস্ত বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়। অর্জুন সিং প্রচারে থাকবেন আপনারা? নিশ্চিতভাবে, আমার ধারণা নিশ্চিতভাবে থাকবে। আমি কেন অস্বস্তির কারণ বলছি, রিজুর কাছে আসতে চাইবো। আমি কিছুক্ষণের মধ্যে হয়তো দেখাতেও পারবো, যেখানে অর্জুন সিং বলছেন যে তাকে তৃণমূলে আনা হয়েছিল এই কথা বলে যে ব্যারাকপুরে লড়তে হবে। তিনি প্রত্যাশা করেছিলেন যে তাকে টিকিট দেওয়া হবে, কিন্তু তাকে টিকিট দেওয়া হলো না। মুখে মেনে নিচ্ছি বলছেন ঠিকই অর্জুন সিং, কিন্তু কোথাও তিনি তার ক্ষোভকে গোপন করছেন না। একবার দেখিয়ে দিই রিজুর কাছে আসার আগে, অর্জুন সিং নিজের ক্ষোভ গোপন করেননি, কিন্তু মুখে মেনে নিচ্ছে এ কথাও বলছেন। বিদ্রোহী হচ্ছেন কি দেখুন। আমি ব্যারাকপুরকে চুজ করেছিলাম, ব্যারাকপুরে লড়বো, ব্যারাকপুরে বাইরে লড়বো না। দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারাকপুরে টিকিট দেওয়া হলো না। সে পার্ট অফ লাইফ, দুঃখ সুখ এটাই। এই পার্টি আগে বলে দিত আমি দেবো না, চিন্তা ভাবনা। দলের দায়িত্ব আমি কেন নেব? দেওয়া হয় 1.5 বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না, শুধু এমপি ছিলাম। আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। সিজনাল কোনো ফ্রুট নেই, আমি 12 মাসের ফ্রুট। আমি সবসময় রাজনীতিতে থাকি, মানুষের সঙ্গে থাকি, সিজনাল বলে আমার কিছু নেই। ভাবছেন অন্য কিছু? ভাবলে আপনাকে বলবো, ভাবার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত। আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো, কথা বলে দেখি কি বলছে। মনে আক্ষেপ তো থাকবেই, 1.5 বছর ধরে দল বলে নিয়ে এসছে কি আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। বললাম তো এটা একরকম ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে। রিজু, এ তো মারাত্মক কথা বলছেন। এক হচ্ছে তাকে টিকিট দেবো বলে নিয়ে আসা হয়েছিল, মানে এই কন্ডিশনে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। আর 2 হচ্ছে তিনি বলছেন যদি এটা বলা হতো টিকিট দেওয়া হবে না তিনি দলেই আসতেন না। আমি বলছি ঘন্টা 4 পেরিয়ে আছে তোমাদের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর, এর মধ্যে বিদ্রোহের সুর শোনা যাচ্ছে।
দেখুন, কেউ যদি টিকিট না পায় তার তো কিছু আক্ষেপ থাকতেই পারে, কিন্তু আমি মনে করি অর্জুনদা আমাদের দক্ষ সৈনিক, মমতা ব্যানার্জির একনিষ্ঠ কর্মী, আর অর্জুনদাকে আগামী দিন দল একটা ভালো জায়গা এবং যথেষ্ট সম্মানজনক জায়গায় অ্যাকোমোডেট করবে। সেটা আমি টিভির পর্দায় বলতে পারি না, সেটা মানে নেত্রী ঘোষণা করবেন বা আমাদের সাধারণ সম্পাদক ঘোষণা করবেন। অর্জুনদাকে আমি একটু বলবো যে অর্জুনদা, আপনি দলের জন্য অনেক করেছেন, আমাদের দলেরই সাংসদ ছিলেন, বিজেপি আপনাকে ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখিয়ে ভাঙানোর আগে দল আপনাকে সসম্মানে গ্রহণ করেছে, একটু অপেক্ষা করুন। আমি বলছি আমাদের প্রতিনিধি যখন একেবারে 1-to-1 করছেন অর্জুন সিং এর সঙ্গে, তখন এটাও প্রশ্ন করা হয়েছিল তাহলে তো পার্থ ভৌমিককে স্বাভাবিকভাবে ইস্তফা দিতে হবে এবং সেখানে একটা বাই ইলেকশন হবে, হয়তো তৃণমূলের তরফে সেই পদে আপনাকে ভাবা হচ্ছে, এটা হতেও পারে। খুব একটা আগ্রহ কিন্তু অর্জুন সিং সেক্ষেত্রে দেখাননি, ফলে একেবারে অর্জুন সিং বলছেন ব্রিচ অফ ট্রাস্ট করেছেন তৃণমূলের তরফে। কিন্তু আমি এখানে একবার দ্রুত দেবজিতের কাছে আসতে চাইবো 2019-এর কথা স্মরণ করিয়ে দিয়ে। যখন 2019-এ দর্শকদের স্মরণে থাকবে যখন দীনেশ ত্রিবেদীকে ব্যারাকপুর থেকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রচারকের ভূমিকায় অর্জুন সিংকে থাকার জন্য বলছেন, একেবারে অর্জুন সিং শটান দল ছেড়ে তোমাদের দলে যোগ দিয়েছিলেন, সেরকম কোনো সম্ভাবনা আবার একটা তৈরি হচ্ছে কি? আবার কি দল বদল করতে পারে? আমাদের সিস্টেমের সাংগঠনিক গোপনীয়তা, মতাদর্শের প্রতি প্রগাঢ় বিশ্বাস, নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্য, আর সবশেষে দলীয় অনুশাসনই শেষ কথা। আমরা এরমভাবেই তৈরি হয়েছি, এরমভাবেই কাজ করে থাকি। তৃণমূল কংগ্রেসের ব্যাকরণে কী আছে সেটা তৃণমূল কংগ্রেস বলবেন, বা তৃণমূল কংগ্রেসে যারা গিয়েছেন, যাতায়াত যারা করেছেন তারা ভালো বলতে পারবেন। আমার বিচার ধারা কোনোদিন তৃণমূল কংগ্রেস বা কমিউনিস্টদের সঙ্গে কোনোদিন আমি ওই রাস্তায় হাঁটিনি, সুতরাং আমি বলতে পারবো না। কিন্তু যেটা পরিষ্কারভাবে বলতে চাই, আমি আবারও বলছি, দেওয়ালের ওপরে যারা দাঁড়িয়েছিলেন বা দেওয়ালে অনেকেই এসেছিলেন, অনেকেই ডাবল ইঞ্জিনের সরকার যদি এখানে তৈরি হয় তাহলে কেন্দ্র এবং রাজ্যে যদি ভারতীয় জনতা পার্টির যে সরকার সে তাতে ভালো হবে। সেই ট্রেনিং পেয়েছেন কিনা, বা উল্টো দিকে তাপস রায়কে সেই শিক্ষায় শিক্ষিত করতে পেরেছে কিনা দলে নেওয়ার আগে, বলছি দুদিক থেকে প্রশ্নটা রয়েছে। কিন্তু আমি তোমার কাছে আসবো, তার আগে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন একবার। অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন। আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গে যোগাযোগ ছিল। আমি বলেছি যে আপনি ভুল জায়গায় গেছেন, খুব বেশি হলে জেল খাটাতেন। আমি অর্জুন সিং এর ব্যাপারে যেটা বলবো, তিনি এই 2 বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্ত্যক্ত বা আক্রমণ করেননি। এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন, একটাও বিজেপির এমপি ছিল না। বিজেপির এমপিরা দিল্লিতে ভোট দিয়েছিল। এখানে 33 জন রাজ্যসভা এবং লোকসভা মিলে টিএমসির এমএলএ এমপিরা ভোট দিয়েছিল, আর একজন এইচ খান চৌধুরী মানে ডালুবাবু, তিনি এখানে ভোট দিয়েছিলেন। তাতে 34টা ভোটই আমাদের বিরোধী প্রার্থী যশবন্ত সিং এর পাওয়ার কথা, কিন্তু 2টো ভোট বাতিল হয়েছিল। সবাই জানেন, আমার আজকে আমি বলতে চাই না, সবাই জানে কার 2টো ভোট বাতিল হয়েছে। 2টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিং এর ছিল। এতো দলে থেকে দলের অস্বস্তি বাড়াচ্ছেন। হ্যাঁ রিজু দ্রুত। না, আমি বলতে চাই যে এখন শুভেন্দু অধিকারী হঠাৎ অর্জুন সিংকে কিছুদিন আগে চোর ডাকাত গুন্ডা থেকে এখন মহোদয়তে চলে এলো। আমার কথা হচ্ছে, ইঙ্গিত বলে মনে হচ্ছে না, ইঙ্গিত বলে মনে হচ্ছে না, যে আমার মনে হয় অর্জুন সিং শুভেন্দুর কথায় দল পরিবর্তন করনেওয়ালা লোক নয়, তিনি অনেক দৃঢ় লোক। কিন্তু আমার দেবজিৎ দাকে প্রশ্ন, যে যদি কাফি তমলুক হেরে যায় তাহলে শুভেন্দু আবার এদিক ওদিক করবে না তো? আমি এখানে দেবাশিস সরকারের কাছে একবার আসতে চাইছি। আমি দ্রুত দেবাশিস সরকারের কাছে আসতে চাইছি। আপনার দেবাশিসদের স্মরণে থাকবে যে এই পুরসভা নির্বাচনের সময় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে কিভাবে বিক্ষোভ আছড়ে পড়েছিল এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করতে হয়েছিল, বলে দেওয়া হয়েছিল যে প্রার্থী তালিকায় মহাসচিব হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের সই থাকবে সেটাই আসল বলে ধরে নিতে হবে। আমি বলছি যে বিদ্রোহের সুর এই মুহূর্তে তৃণমূলের অন্দরে লক্ষ্য করা যাচ্ছে, কোথাও কি সেটা বিক্ষোভ হিসেবে আছড়ে পড়তে পারে, এই আশঙ্কা কি আপনার হচ্ছে? না, আমার এই ব্যাপারে সত্যি কথা বলতে গেলে খুব রুচিও নেই, আর অভিজ্ঞতাও নেই, আর বিশ্লেষণ করবার এতটুকু ইচ্ছেও নেই। কিন্তু এইটুকু একদম শুভজিৎ তোমার কথার পরিপ্রেক্ষিতে বলি যে আমাদের রাজ্যের, সারা দেশের মতন আমাদের রাজ্যেও রাজনীতির কিন্তু চরিত্রগত একটা পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনটা ভালোর দিকে না মন্দর দিকে এই অধ্যত্ব আমার নেই, আমি এখানে বসে জাজমেন্ট দেবো। কিন্তু মানুষ নিজের চোখের সামনে দেখছে। যেরকম আমরা দীর্ঘদিন এই রাজ্যে একটা স্বাধীনতা পরবর্তী অবস্থা একটা কংগ্রেসের শাসনকাল দেখেছি,
দীর্ঘদিন 3 দশকের বেশি আমরা বামেদের শাসনকাল দেখেছি, পরিবর্তনের পরে তৃণমূলের শাসনকাল দেখছি। এই শাসনকালগুলোর মধ্যে কিন্তু কয়েকটা রাজনৈতিক চরিত্র, দেবজিৎ বলছিল না, খুব সুন্দর কথা, ভালো লাগছিল, মতাদর্শগত বিষয়, রাজনীতির বিষয়, একদম যাকে বলে অনুশাসনের বিষয়, আমরা কখনো এরম চমক দেখিনি যে একেবারে দীর্ঘ রাজনৈতিক চর্চার মধ্যে থেকে আমরা বামেদের প্রার্থী দেখেছি, বাম বিরোধী প্রার্থীদের দেখেছি, একদম পরিষ্কার যে হ্যাঁ এক্সপেক্টেড। কিন্তু এখন রাজনীতি, এটা আমি বলতে চাইছি না যে এতটা কি দেউলিয়ার জায়গায় পৌঁছলো, সত্যি কি রাজনীতির চর্চা যারা করেন তারা রাজনীতির ময়দানে প্রার্থী হিসেবে দাঁড়ানোর প্রশ্নে রাজনৈতিক দল তাদেরকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে পারে না। একটা মিনিট বলে নি, সেটা ঠিক, মানে এটা কি এই যে প্রার্থী তালিকা সেটা কি কোথাও দেউলিয়াপনার দিকে যাচ্ছে কিনা এই প্রশ্ন দেবাশিস সরকার করছেন। দেখুন, বঙ্গ রাজনীতিতে দল বদলু একটা পরিচিত শব্দ বন্ধ হয়ে গেছে। আমি এই নিয়ে শুভময় মৈত্রের কাছে আসবো। একাধিকবার এই প্রশ্নের গত কয়েক বছরে আপনাকে সম্মুখীন হতে হয়েছে শুভময়দা। সেটা হচ্ছে দল বদলুরা তারা যখন প্রার্থী হয় কোনো একটা রাজনৈতিক দলের, কতটা ক্রেডিবিলিটি ভোটারদের মধ্যে তারা অর্জন করতে পারে। এই 42 জনের মধ্যে 4 জন দেখা যাচ্ছে বিজেপি থেকে তারা এসে তৃণমূলের টিকিট পাচ্ছেন, তৃণমূলের লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন। না, একেবারে এই ঘটনাটা তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে আরো বেশি ভাবে প্রত্যক্ষ করা যাচ্ছে আর কি। বিভিন্ন কারণ কিন্তু থাকতে পারে যে তৃণমূল একমাত্র দায়ী এরকম বলা যাবে না, কিন্তু এবারের নির্বাচনে যেটা ঘটলো সেটা হচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা জোড়া আদান প্রদান ঘটলো। এই দিক থেকে ওদিকে যাচ্ছেন। একটা জিনিস আজকে তৃণমূল 42 জনকে ঘোষণা করে খুব ভালো করলেন যে আপাতত বিজেপির থেকে আর কেউ তৃণমূলে গিয়ে প্রার্থী হওয়ার সম্ভাবনা দেখবেন না। এবার তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে বিজেপির অনেকগুলি আসনে প্রার্থী ঘোষণা বাকি আছে, সে আসনগুলিতে অবশ্যই যারা তৃণমূলের পেলেন না তাদের জন্য নিশ্চয়ই জায়গা থাকবে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আবার যে কথা বলি, সম্ভাবনা নেই না, কিন্তু কেন সম্ভাবনা তো আছেই, কারণ তাপস রায় তো কলকাতা উত্তরে দাঁড়াবেন বিজেপির হয়ে, ফলে বিজেপির জায়গাটা তো ফাঁকাই আছে। আমি বলছি তৃণমূলের বিজেপির হয়ে গিয়ে দাঁড়ানো অসুবিধে নেই, কিন্তু উল্টো দিকটা আর হবে না। অর্থাৎ তৃণমূল আর যে বিজেপির থেকে এই নির্বাচনের আগে কাউকে প্রার্থী করছে না, এটুকু অন্তত বোঝা গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এই রাজনৈতিক নেতারা তারাও কেউ সিপিআইএম বা কংগ্রেসে যেতে চাইছেন না, সিপিআইএম বা কংগ্রেসও তাদের নিচ্ছে না। ফলে আরেকটা যে জায়গা তৈরি হতে পারতো বাংলার রাজনীতিতে, যে সিপিএম বা কংগ্রেস বললো আপনারা আমাদের দলে আসুন, বা তারাও বললেন যাবো, ফলে অর্জুন সিংহকে ব্যারাকপুরে দাঁড়াতে গেলে কিন্তু বিজেপির হয়েই দাঁড়াতে হবে, সিপিএম কংগ্রেস বা নির্দল হয়ে দাঁড়াতে পারবেন না। আর ব্যারাকপুরে নির্বাচনের কথা আমার মনে হয় খুব একটা আলোচনা করে লাভ নেই, কারণ ব্যারাকপুরে নির্বাচন একটা কৌতূহলের জায়গা তৈরি হলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এখানে দর্শকদের দেখাতে চাইবো আজকে 42টা লোকসভা আসনে প্রার্থী তালিকার মধ্যে সব থেকে বড় চমক নিঃসন্দেহে ইউসুফ পাঠান, বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী। কি বলছেন তিনি, দেখুন। मुझे बहुत प्यार मिला है, कलकत्ता में हमेशा प्यार मिला, और उसके बदले में मैं यहाँ पे उनको सर्व करूँगा। ये अच्छा मौका दिया है मुझे टीएमसी ने, तो मैं यहाँ के लोगों को मैं सर्व करूँगा, और उनको जो भी वॉइस ओवर है वो पार्लियामेंट में लेके जाना चाहूँगा। ये तृणमूल में आना या पॉलिटिक्स में आना, ये कब सोचा आपने? पॉलिटिक्स में क्रिकेटर अभी भी आप खेलते, तो कब सोचा ये पॉलिटिक्स में आना है, लोगों के लिए कुछ करना है? देखिए, ये अपॉर्चुनिटी मुझे मिली, टीएमसी ने मुझे इस काबिल समझा कि मैं लोगों की मदद कर सकता हूँ और उनका वॉइस ओवर पार्लियामेंट में लेके जा सकता हूँ और उनको हेल्प कर सकता हूँ। तो ये मेरे लिए एक अपॉर्चुनिटी था, और मैंने ये डिसाइड किया, बस बहुत ही शॉर्ट टाइम। बात हुआ ममता जी के साथ? बिल्कुल बात हुआ। क्या बोले? তৃণমূলের ঐতিহাসিক এবং অভিনব জনগর্জনের সভা থেকে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার জবাব কিভাবে ফিরিয়ে দিলেন বিরোধী দলের নেতারা, পুরোটা এই অনুষ্ঠান শেষে 7টায় বাংলায় রাখবো আপনাদের সামনে। চোখ রাখুন এবিপি আনন্দ।